নমস্কার, আমি অনিতা। আমার স্টোরি উইথ অনিতা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালীর সপ্তদশ পরিচ্ছেদ। চলুন শুরু করি। গ্রামের অন্নদা রায় মহাশয় সম্প্রতি বড় বিপদে পড়িয়াছেন। গ্রামের জরিপ আসাতে উত্তর মাঠে তাঁবু পড়িয়াছে। জরিপের বড় কর্মচারী মাঠের মধ্যে নদীর ধারে অফিস খুলিয়াছেন। ছোটোখাটো আমলাও সঙ্গে আসিয়াছে বিস্তর। গ্রামের সকল ভদ্রলোকই কিছু জমি জমার মালিক। পিতৃপুরুষের অর্জিত এইসব সম্পত্তি নিরাপদ কুলে জীবনতরণীর লগি কষিয়া পুতিয়া জড় পদার্থের ন্যায় উদ্যমহীন, গতিহীন, নিষ্ক্রিয় অবস্থায় দিনগুলি একরূপ বেশ কাটিতেছিল। কিন্তু এবার সকলেই একটু বিপদগ্রস্ত হইয়া পড়িয়াছেন। রাম হয়তো শ্যামের জমি নির্বিবাদে নিজের বলিয়া ভোগ করিয়া আসিতেছে। যদু 10 বিঘার খাজনায় 12 বিঘা নিরুপদ্রবে দখল করিতেছে। এতদিন যাহা পূর্ণ শান্তিতে নিষ্পন্ন হইতেছিল, এইবার সে সকলের মধ্যে গোলমাল পৌঁছিল। বিপদ একরূপ সর্বজনীন হইলেও অন্নদা রায়ের বিপদ একটু অন্য ধরনের বা একটু বেশি গুরুতর। তাহার এক জ্ঞাতি ভ্রাতা বহুদিন যাবৎ পশ্চিম প্রবাসী। এতদিন তিনি উক্ত প্রবাসী জ্ঞাতির আম কাঁঠালের বাগান ও জমি নির্বিঘ্নে ভোগ করিতেছিলেন এবং সম্পূর্ণ ভরসা ছিল জরিপের সময় পারিয়া উঠিলে সবই অন্ততপক্ষে কতকাংশ নিজের বলিয়া লিখাইয়া লইবেন। কিন্তু কি জানি গ্রামের এক উক্ত প্রবাসী জ্ঞাতিকে কি পত্র লিখিয়াছেন। ফলে অদ্য দিন 10 হইল জ্ঞাতিভ্রাতার জ্যেষ্ঠ পুত্রটি জরিপের সময় বিষয় সম্পত্তি দেখাশোনা করিতে আসিয়াছে। মুখের গ্রাস তো গেলই, তাহা ছাড়া বিপদ আরও আছে। ওই আত্মীয়ের অংশের ঘরগুলি বাড়ির মধ্যে ভালো। রায় মহাশয় গত 20 বৎসর সেগুলি নিজে দখল করিয়া আসিতেছেন। সেগুলি ছাড়িয়া দিতে হইয়াছে। জ্ঞাতিপুত্রটি শৌখিন ধরনের কলেজের ছেলে। একখানিতে শোয়, একখানিতে পড়াশোনা করে। উপরের ঘরখানি হইতে লোহার সিন্ধুক, বন্দকি মাল, কাগজপত্রাদি সরাইয়া ফেলিতে হইয়াছে। নিচে যে ঘরে পালিতপাড়া হইতে সস্তা দরে কেনা কড়ি বর্গা রক্ষিত ছিল, সে ঘরও শীঘ্র ছাড়িয়া দিতে হইবে। বৈকাল বেলা অন্নদা রায়ের চণ্ডীমণ্ডপে পাড়ার কয়েকটি লোক আসিয়াছেন। এই সময়েই পাশা খেলার মজলিস বসে, কিন্তু অদ্য এখনো কাজ মেটে নাই। অন্নদা রায় একে একে সমাগত খাতকপত্র বিদায় করিতেছিলেন। উঠানের রোয়াকের ঠিক নিচেই একটি অল্প বয়সী কৃষক বধূ একটা ছোট ছেলের সঙ্গে লইয়া অনেকক্ষণ হইতে ঘোমটা দিয়া বসিয়াছিল। সে এইবার তাহার পালা আসিয়াছে ভাবিয়া উঠিয়া দাঁড়াইল। রায়মহাশয় মাথার সামনে একটু নিচু করিয়া চশমার উপর হইতে তাহার দিকে চাহিয়া বলিলেন, কে? তোর আবার কি? কৃষক বধূটি আঁচলের খুঁট খুলিতে খুলিতে নিম্নকণ্ঠে বলিল, মুই কিছু টাকার জোগাড় করিছি অনেক কষ্টে। মোর টাকাটা নেন আর গোলার চাবিটা খুলে দেন। বড্ড কষ্ট যাচ্ছে মনিব ঠাকুর, সে আর কি বলবো। অন্নদা রায়ের মুখ প্রসন্ন হইল। বলিলেন, হরি, নেও তোর টাকাটা গুনে। খাতায় দেখো তারিখটা, সুদটা আর একবার হিসেব করে দেখো। কৃষক বধূ আঁচলের খুঁট হইতে টাকা বাহির করিয়া হরিহরের সম্মুখে রোয়াকের ধারে রাখিয়া দিল। হরিহর গুনিয়া বলিল, 5 টাকা। রায়মহাশয় বলিলেন, আচ্ছা, জমা করে নাও। তারপর 8 টাকা কই? ওই এখন নেন, তারপর দেবো। মুই গতর খাটিয়ে শোধ করে তুলব। এখন ওই নিয়ে মোর গোলার চাবিটা খুলে দেন। মোর মাতরে দুটো খেয়ে তো আগে বাঁচাই, তারপর ঘরদোর ফুটো হয়ে গিয়েছে সে না হয়। এমন নিরুদ্বেগে কথা বলিতেছিল যেন গোলার চাবি তাহার করতলগত হইয়া গিয়াছে। রায়মহাশয়কে চিনিতে তাহার বিলম্ব ছিল। রায়মহাশয় কথা শেষ করিতে না দিয়াই বলিলেন, ওহ, ভারী যে দেখছি মাগির আবদার।
40 টাকার কাছাকাছি সুদে আসলে বাকি। 5 টাকা এনেছি, নিয়ে গোলা খুলে দেন। ছোট লোকের কাণ্ডই আলাদা। যা এখন অসময় দিক করিস নে। কৃষক বধূ চণ্ডীমণ্ডপে অন্য কাহারও অপরিচিতা নহে। দীনু ভট্টাচার্যই চোখে ভালো দেখিতে পান না। বলিলেন, কে ও অন্নদা? ওই ওপাড়ার তমরেজের বউ। 3-4 হলো তমরেজ মারা গিয়েছে না, সুদে আসলে 40 টাকা বাকি। তাই মরবার দিনই বিকেল থেকে গোলায় চাবি দিয়ে রেখেছি। এখন গোলা খুলিয়ে দেন, হ্যান করুন ত্যান করুন। পায়ের তলা হইতে মাটি সরিয়া গেলেও তমরেজের বউ অত চমকিয়া উঠিত না। সে ব্যাপার এখন অনেকটা বুঝিল। আগাইয়া আসিয়া বলিল, ও কথা বলবেন না মনিব ঠাকুর। মোর খোকার একখানা রূপোর নেম ফল ছিল, ও বছর গড়িয়ে দিয়েছিল। তাই ভোদা স্যাকরার দোকানে বিক্রি করলে 5টা টাকা দিলে। ছেলে মানুষের জিনিস বেচবার ইচ্ছে ছিল না, তা কি করি? এখন দুটো খেয়ে বাঁচি। ভাবলাম এরপর দিন দেন তো মালিক মোর বাছারে মুই আবার নিমফল গড়িয়ে দেব। তা দেন মনিব ঠাকুর চাবিটা দিয়ে। যা যা, এখন যা। এসব টাকা করি কাণ্ড কি নাকে কাঁদলে মেটে? তা মেটে না। সে তুই কি বুঝবি, থাকতো তোর স্বামী তো বুঝতো। যা এখন, দিক করিস নি। ওই 5 টাকা তোর নামে জমা হয়ে রইল, বাকি টাকা নিয়ে আয়, তারপর দেখা যাবে। অন্নদা রায় চশমা খুলিয়া খাপের মধ্যে পুরিতে পুরিতে উঠিয়া পড়িলেন ও বাড়ির ভিতরে চলিয়া যাইবার উদ্যোগ করিলেন। তমরেজের বউ আকুল সুরে বলিয়া উঠিল, কনে যান ও মনিব ঠাকুর? মোর খোকার একা উপায় করে যান। ওরে মুই খাওয়াবো কি? 1 পয়সার মুড়ি কিনে দেবার যে পয়সা নেই। গোলা খুলে না দেন মোর টাকা কটা ফেরত দেন। রায়মহাশয় মুখ খিচাইয়া বললেন, যা যা, সন্ধেবেলা মাগি ফ্যাচ ফ্যাচ করিস না। 1 মুঠো টাকা জলে যাচ্ছে, তার সঙ্গে খোঁজ নেই। গোলা খুলে দাও, টাকা ফেরত দাও। গোলায় কি আছে তোর? জো সলিদার 4 ধান, তাতে টাকা শোধ যাবে। ও 5 টাকা উসুল হয়ে রইল। আমার টাকা দেখবো না। ওর ছেলে কি খাবে বলে দাও। ছেলে কি খাবে তা আমি কি জানি? যা, পারিস তো নালিশ করে খোলাগে যা। রায়মহাশয় বাড়ির মধ্যে চলিয়া গেলে দীনু ভট্টাচার্য বলিলেন, হ্যাঁ গো বউ, তমরেজের কদিন হলো? কই তা তো বুধবারের দিন বাবা ঠাকুর হাট থেকে ভাঙন মাছ আনলে, পেঁয়াজ দিয়ে রাঁধলাম, ভাত দিলাম। সহজ মানুষ, ভালো খেলে দিব্যি। খেয়ে বললে মোর শীত করছে, কাঁথা চাপা দিয়ে দাও। দিলাম। ও মা, সইতে তারা উঠতি না উঠতি মানুষ দেখিয়া সারা শব্দ দেয় না। দুপুর হতি না হতি মোরে পথে বসিয়ে, মোর খোকারে পথে বসিয়ে। চোখের জলে তার গলা আটকাইয়া গেল। মিনতি সুরে বলিল, আপনারা একটু বলেন, বলে গোলার চাবিটা দিয়ে দেন। সংসারে বড্ড কষ্ট হয়েছে, কর্জ কি মুই বাকি রাখবো? যে করে হোক। এমন সময় নবাগত জ্ঞাতিপুত্রটি আসিয়া পড়াতে কথাবার্তা বন্ধ হইল। দিনু বলিলেন, এসো হে নীরেন বাবাজি, মাঠের দিকে বেড়াতে গিয়েছিলে বুঝি? এই তোমার বাপ ঠাকুরদার দেশ, বুঝলে হে? কিরকম দেখলে বলো? নীরেন একটু হাসিল। তাহার বয়স 21-22-এর বেশি নয়। বেশ বলিষ্ঠ গড়ন, সুপুরুষ। কলিকাতার কলেজে আইন পড়ে। অত্যন্ত মৌনী প্রকৃতির মানুষ। দেখিবার জন্য পিতা কর্তৃক প্রেরিত হইলেও কাজকর্ম সে কিছুই দেখে না, বোঝেও না। দিনরাত নভেল পড়িয়া ও বন্দুক ছুড়িয়া কাটায়। সঙ্গে একটি বন্দুক আনিয়াছে। শিকারের ঝোঁক খুব। নীরেন উপরে নিজের ঘরে ঢুকিতে গিয়া দেখিল গোকুলের স্ত্রী ঘরের মেঝেতে বসিয়া মেঝে হইতে কি খুঁটিয়া খুঁটিয়া তুলিতেছে। দোরের কাছে যাইতেই তাহার নজর পড়িল তাহার দামি বিলাতি আলোটা মেঝেতে বসানো। উহার কাছের ডুমটা ভাঙিয়া চুরমার হইয়াছে। সারা মেঝেতে কাঠ ছড়ানো। দোরের কাছে জুতার শব্দ পাইয়া গোকুলের স্ত্রী চমকাইয়া পিছন ফিরিয়া চাহিল। সে আঁচল পাতিয়া মেঝে হইতে কাচের টুকরাগুলি খুঁটিয়া খুঁটিয়া তুলিতেছিল। ভাবে মনে হয় প্রতিদিনের মতো ঘর পরিষ্কার করিতে আসিয়া আলোটি জ্বালিতে গিয়াছিল, কি করিয়া ভাঙিয়া ফেলিয়াছে, এবং আলোর মালিক আসিবার পূর্বেই নিজেই অপরাধের চিহ্নগুলি তাড়াতাড়ি সরাইয়া ফেলিবার চেষ্টায় ছিল। হঠাৎ বামাল ধরা পড়িয়া অত্যন্ত অপ্রতিভ হইল। ক্ষতিকারিণীর লজ্জার ভারটি লঘু করিয়া দিবার জন্যই নীরেন হাসিয়া বলিয়া উঠিল, এই যে বৌদি,
আলোটা ভেঙে বসে আছেন বুঝি? এই দেখুন, ধরা পড়ে গেলেন। জানেনই তো আইন পড়ি। আচ্ছা, এখন একটু চা করে নিয়ে আসুন তো বৌদি, চট করে, দেখি কেমন কাজের লোক। দাঁড়ান, আলোটা জেলে নিই। ভাগ্যিস বাক্সে একটা ডুম আছে। গোকুলের স্ত্রী সলজ্জ সুরে বলিল, দেশ লাইয়া আনবো ঠাকুরপো? নীরেন কৌতুকের সুরে বলিল, দেশ লাইয়া আনেননি? তবে আলো পেরে কি করছিলেন শুনি? বধূ এবার হাসিয়া ফেলিল, নিম্ন সুরে বলিল, ঝুল পড়ে রয়েছে, ভাবলুম একটু মুছে দিই, তা যেমন কাজটা নামাতে গেলাম, কি জানি ওসব ইংরেজি কলের আলো। কথা শেষ না করিয়াই সে পুনরায় সলজ্জ হাসিয়া নিচে পলাইল। নীরেন 10-12 দিন আসিয়াছে বটে, সম্পর্কে বৌদিদি হইলেও গোকুলের স্ত্রীর সঙ্গে তাহার বিশেষ আলাপ হয় নাই। কাজ ভাঙার সন্ধ্যা হইতে উভয়ের মধ্যে নতুন পরিচয়ের সংকোচটি কাটিয়া গেল। নীরেন অবস্থাপন্ন পিতার পুত্র, তাহার উপর বাংলাদেশের পাড়াগায়ে এই প্রথম আসা। নিঃসঙ্গ আনন্দহীন প্রবাসে দিনগুলি কাটিতে চাহিতেছিল না। সমবয়সী বৌদির সহিত পরিচয়ের পথটা সহজ হইয়া যাওয়ার পর সকাল সন্ধ্যায় চা পানের সময়টি সহজ আদান প্রদানের মাধুর্যে আনন্দপূর্ণ হইয়া উঠিল। দুপুরে সেদিন দুর্গা বেড়াইতে আসিল। রান্নাঘরের দুয়ারে উকি মারিয়া বলিল, কি রাজ্য ও খুড়িমা? বধূ বলিল, আয় মা আয়, একটু কাজ করে দিবি, একা আর পেরে উঠছি নে। দুর্গা মাঝে মাঝে যখনই আসে খুড়িমার কার্যে সাহায্য করে। সে মাছ কুটিতে কুটিতে বলিল, হ্যাঁ খুড়িমা, এ কাঁকড়া কোথায় পেলে? এ কাঁকড়া তো খায় না। কেন খাবে না রে? দূর, বিধু জেলেনি বলে গেল এ কাঁকড়া সবাই খায়। হ্যাঁ খুড়িমা। ও মা, সে কি, তুমি কিনলে? কিনলামই তো, ওই অত্তগুলো 5 পয়সায় দিয়েছে বিধু। দুর্গা কিছু বলিল না, মনে মনে ভাবিল, খুড়িমার আর সব ভালো, কেবল একটু বোকা। এ কাঁকড়া আবার পয়সা দিয়ে কেনেই বা কে, খাই বা কে? ভালো মানুষ পেয়ে বিধু ঠকিয়ে নিয়েছে। সঙ্গে সঙ্গে এই সরলা খুড়িমাটির উপর তাহার স্নেহ নিবিড়তর হইয়া উঠিল। সেদিন নাকি গোকুল কাকা খুড়িমার মাথায় খড়মের বাড়ি মারিয়াছিল। স্বর্ণগোয়ালিনী তাহাদের বাড়ি গল্প করে, সেও সেদিন নদীর ঘাটে স্নান করিতে গিয়াছিল। খুড়িমা স্নান করিতে আসিয়া মাথা ডুবাইয়া স্নান করিল না, পাছে জ্বালা করে। সেদিন দুঃখে তাহার বুক ফাটিয়া যাইতেছিল, কিন্তু কিছু বলে নাই, পাছে খুড়িমা অপ্রতিভ হয়, একঘাট লোকের সামনে লজ্জা পায়। তবুও রায়জেঠি জিজ্ঞাসা করিয়াছিলেন, বৌমা নাইলে না? খুড়িমা হাসিয়া উত্তর দিল, নাবো না আজ দিদিমা, শরীরটা ভালো নেই। খুড়িমা ভাবিয়াছিল তাহার মার খাওয়ার কথা বুঝি কেহ জানে না। কিন্তু খুড়িমা ঘাট হইতে উঠিয়া গেলেই রায়জেঠি বলিল, দেখেছ বউটাকে কীরকম মেরেছে গোগলো, মাথার চুলে রক্ত একেবারে আটা হয়ে এঁটে আছে। রায়জেঠির ভারী অন্যায়, জানো তো বাপু, তবে আবার জিজ্ঞেস করাই বা কেন, আর সকলকে বলাই বা কেন? মাছ ধুইয়া রাখিয়া চলিয়া যাইবার সময় দুর্গা ভয়ে ভয়ে বলিল, খুড়িমা তোমাদের চিড়ের ধান আছে? মা বলছিল অপু চিড়ে খেতে চেয়েছে, তা আমাদের তো এবার ধান কেনা হয়নি। গোকুলের বউ চুপি চুপি বলিল, আসিস এখন দুপুরের পর। দালানের দিকে ইশারা দেখাইয়া কহিল, ঘুমুলে আসিস। দুর্গা জিজ্ঞাসা করিল, খুড়িমা তোমাদের বাড়ি কে এসেছে? আমি একদিনও দেখিনি। কিন্তু ঠাকুরপোকে দেখিসনি? এখন নেই, কোথায় বেরিয়েছে, বিকেলবেলা আসিস, দেখা হবে এখন। তারপর গোকুলের বউ হাসিয়া বলিল, তোর সঙ্গে ঠাকুরপোর বিয়ে হলে কিন্তু দিব্যি মানায়। দুর্গা লজ্জায় রাঙা হইয়া বলিল, দূর। গোকুলের বউ আবার হাসিয়া বলিল, কেন রে, দূর কেন? কেন, আমাদের মেয়ে কি খারাপ? দেখি। সে দুর্গার চিবুকে হাত দিয়া মুখখানা একটু উঁচু করিয়া তুলিয়া ধরিয়া বলিল, দেখো তো, এমন দুর্গা প্রতিমার মতো সুন্দর মুখখানি, হলোই বা বাপের পয়সা নেই। দুর্গা ঝাঁকুনি দিয়া নিজেকে ছাড়াইয়া লইয়া কহিল, যাও। খুড়িমা যেন কি, পরে সে এক প্রকার ছুটিয়াই খিড়কির দৌড় দিয়া বাহির হইয়া গেল। যাইতে যাইতে সে ভাবিল, খুড়িমার আর সব ভালো,
কেবল একটু বোকা, নইলে দেখো না। দূর। দুর্গা চলিয়া যাইতে না যাইতে স্বর্ণগোয়ালিনী দুধ দহিতে আসিল। বধূ ঘর হইতে বলিল, ও স্বর্ণ, আমার হাত জোড়া, বাছুরটা ওই বাইরের উঠোনেই পিটুলি গাছে বাঁধা আছে, নিয়ে আয়, আর রোয়াকে ঘটিটা মাজা আছে, দেখ। সখী ঠাকুরনের এতক্ষণে পূজাহ্নিক সমাপ্ত হইল। তিনি বাহিরে আসিয়া উত্তর দিকে স্থানীয় কালী মন্দিরের উদ্দেশ্যে মুখ ফিরাইয়া প্রণাম করিতে করিতে টানিয়া টানিয়া আবৃত্তির সুরে বলিতে লাগিলেন, দোহাই মা সিদ্ধেশ্বরী, দিন দিও মা, ভবসমুদ্র পার করো মা, মা রক্ষে কালী, রক্ষা করো মা গো। গোকুলের বউ রান্নাঘর হইতে ডাকিয়া বলিল, ও পিসিমা, নারকেলের নাড়ু রেখে দিয়েছি, দুটো খেয়ে জল খান। হঠাৎ সখী ঠাকুরন রোয়াক হইতে ডাক দিলেন, বৌমা, দেখে যাও তো এদিকে। স্বর শুনিয়া গোকুলের বউয়ের প্রাণ উড়িয়া গেল। সখী ঠাকুরনকে সে জমের মতো ভয় করে। মায়া দয়া বিতরণ সম্বন্ধে ভগবান সখী ঠাকুরনের প্রতি কোনো পক্ষপাতিত্ব দেখান নাই, এ কথা নিঃসন্দেহে বলা চলে। রোয়াকের কোণে জড়ো করা মাজা বাসনগুলির ওপর ঝুঁকিয়া পড়িয়া আঙুল দিয়া দেখাইয়া কহিলেন, দেখো তো চক্ষু দিয়ে, দেখতে পাচ্ছ? একেবারে স্পষ্ট জলের দাগ দেখলে তো? এখান থেকে স্বর্ণ ঘটি তুলে নিয়ে গিয়েছে, তারপর সেই সুদ্দূরের ছোঁয়ায় এটো বাসন আবার হেসেলে নিয়ে সাতরাজি জড়ানো হয়েছে। হা, যার জন্ম একেবারে গেল। সখী ঠাকুরন হতাশভাবে রোয়াকে বসিয়া পড়িলেন, যেন উপযুক্ত পুত্রের মৃত্যু সংবাদ পাইলে ইহার চেয়ে বেশি হতাশ হইতে পারিতেন না। হা ঘরে হাড় হাবাতে ঘরের মেয়ে আনিলে অমনিই হয়। ভদ্রলোকের রীতি শিখবেই বা কোথার থেকে, জানবেই বা কোথার থেকে? বাসন মাজলি তো দেখলি নে, একটু গেল কি রইল। 3 প্রহর বেলা হয়েছে, ভাবলাম একটু জল মুখে দিই। সুদ্দূরের এটোকে এক্ষুনি নিয়ে মরতে হতো, ভাগ্যিস ঘটিটা ছুঁইনি। গোকুলের বউ বিষণ্ণ মুখে দাঁড়াইয়া ভাবিতেছিল, কেন মরতে স্বর্ণ পোড়ার মুখেকে ঘটি তুলে নিতে বললাম, নিজে দিলেই হতো। সখী ঠাকুরন মুখ খিচাইয়া বলিলেন, ধিঙ্গি হয়ে দাঁড়িয়ে রইলে যে, যাও হাঁড়ি কুড়ি ফেলে দাও গিয়ে, বাসন কোসন মেজে আনো, ফের রান্নাঘরে গোবর দিয়ে নিয়ে এসো। যত লক্ষ্মী ছাড়া ঘরের মেয়ে চুটে সংসারটাকে ছাড়ে খাড়ে দিলে। সখী ঠাকুরন রাকে গড় গড় করিতে করিতে ঘরে ঢুকিলেন। বাহিরের খররৌদ্র তাহার সহ্য হইতেছিল না। হুকুম মতো সকল কাজ সারিতে বেলা একেবারে পড়িয়া গেল। নদীতে সে যখন পুনরায় স্নান করিতে গেল, তখন রৌদ্রে, ক্ষুধা তৃষ্ণায় ও পরিশ্রমে তাহার মুখ শুকাইয়া ছোট হইয়া গিয়াছে। ঘাটে বৈকালের ছায়া খুব ঘন। ওপারে বড় শিমুল গাছটায় রোদ চিকচিক করিতেছে। নদীর বাঁকে একখানা পালতোলা নৌকা দাঁড় বাহিয়া বাঁক ঘুরিয়া যাইতেছে। হালের কাছে একজন লোক দাঁড়াইয়া কাপড় শুকাইতেছে। কাপড়টা ছাড়িয়া দিয়াছে, বাতাসে নিশানের মতো উড়িতেছে। মাঝ নদীতে একটি বড় কচ্ছপ মুখ তুলিয়া নিঃশ্বাস লইয়া আবার ডুবিয়া গেল। শো ভুস। নদীর জলের কেমন একটা ঠান্ডা ঠান্ডা সুন্দর গন্ধ আসে। ছোট্ট নদী, ওপারের চরে একটা পানকৌড়ি মাছ ধরা বাঁশের দোয়ারির ওপর বসিয়া আছে। এই সময় প্রতিদিন তাহার শৈশবের কথা মনে পড়ে। পানকৌড়ি, পানকৌড়ি, ডাঙায় ওঠো সে। গোকুলের বউ খানিক্ষণ পানকৌড়িটার দিকে চাহিয়া রহিল। মায়ের মুখ মনে পড়ে। সংসারে আর কেহ নাই যে মুখের দিকে চায়। মায়ের কি মরিবার বয়স হইয়াছিল? গরিব পিতৃকুলে কেবল এক গাঁজাখোর ভাই আছে, সে কখন কোথায় থাকে তাহার ঠিকানা নাই। গত বৎসর পূজার সময় সে এখানে আসিয়া 4 দিন ছিল। সে লুকাইয়া লুকাইয়া ভাইকে নিজের বাক্স হইতে যাহা সামান্য কিছু পুঁজি, সিকিটা দুয়ানিটা বাহির করিয়া দিত। পরে একদিন সে হঠাৎ এইখান হইতে উধাও হয়। চলিয়া গেলে প্রকাশ পাইল যে এক কাবুলি আলোয়ান বিক্রেতার নিকট এখানি আলোয়ান ধারে কিনিয়া তাহার খাতায় ভগ্নিপতির নাম লিখাইয়া দিয়াছে। তাহা লইয়া অনেক হইচই হইল। পিতৃকুলের অনেক সমালোচনা, অনেক অপমান। ভাইটি সেই হইতে আর কোনো সন্ধান নাই। নিঃসহায় ছন্নছাড়া ভাইটার জন্য সন্ধেবেলা কাজের ফাঁকে
মনটা হু হু করে। নির্জন মাঠের পথের দিকে চাহিয়া মনে হয় গৃহহারা পথিক ভাইটি হয়তো দূরের কোনো জনহীন আধার মেঠো পথ বাহিয়া একা একা কোথায় চলিয়াছে। রাত্রে মাথা গুজিবার স্থান নাই, মুখের দিকে চাহিবার কোনো মানুষ নাই। বুকের মধ্যে উদ্বেল হইয়া ওঠে। চোখের জলে ছায়া ভরা নদীর জল, মাঠ ঘাট, ওপারে শিমুল গাছটি, বাঁকের মোড়ে বড় নৌকাখানি সব ঝাপসা হইয়া আসে।